আমরা ভারতীয়রা ভারতের সুপ্রাচীন সভ্যতা নিয়ে গর্ববোধ করি, কারণ হরপ্পা সিন্ধু সভ্যতার মতো উন্নত আধুনিক সভ্যতা সেই সময় সারা বিশ্বে বড় একটা ছিল না। তবে হরপ্পা সিন্ধু সভ্যতা বা পরবর্তীকালের আর্যাবর্ত কোনোটাই কিন্তু বঙ্গদেশের মাটিতে ডালপালা মেলা সভ্যতা নয়। তাহলে বাংলার মাটিতে আমরা কি প্রাচীন ইতিহাসকে খুঁজে পাই না? পাই, কিন্তু সে কথা জানি বা জানাই কজন বলুন তো। তাই ভাবলাম আজ আপনাদের বাংলার হারিয়ে যাওয়া এক সুপ্রাচীন নগরের গল্প বলি। ২,৫০০ বছর আগে, যা শুধু ভারতে নয় বিশ্বের দরবারেও সুপরিচিত হয়ে উঠেছিল। বলছি তাম্রলিপ্তির কথা, যা আমাদের হারিয়ে যাওয়া বিস্তৃত প্রায় সোনার ইতিহাস। তাম্রলিপ্তি নামটা আমাদের কাছে হয়তো নতুন নয়, কিন্তু যে গল্পটা বলবো সেটা অনেকের কাছেই না শোনা। আজকের মেদিনীপুরের তমলুকের নামের আড়ালে লুকিয়ে আছে তাম্রলিপ্তি কথাটা। কিন্তু এই তমলুককে প্রাচীনকালের তাম্রলিপ্তি রূপে দেখতে চাইলে ভুল হবে। সে কথায় পরে আসছি, প্রথমে একটু তাম্রলিপ্তির গৌরবময় গল্পগুলো শুনি, কি বলুন? তাম্রলিপ্তিকে প্রাচীনকালে পূর্ব ভারতের সবচেয়ে বিখ্যাত বন্দর বললে ভুল হবে না, যা তখন হয়ে উঠেছিল দক্ষিণ পূর্ব এশিয়া, আরব, আফ্রিকা এবং গ্রিস রোমের সঙ্গে ভারতের বাণিজ্যিক যোগাযোগের প্রধান মাধ্যম। কিন্তু প্রশ্ন হলো, প্রাচীনকাল বলতে ঠিক কতটা প্রাচীন সময়কে বোঝাচ্ছি? ভারতের রাজনৈতিক ইতিহাসের মানচিত্রে বঙ্গদেশের গুরুত্ব লাভ মোটামুটি মৌর্য যুগ থেকে। সেটা শুরু হয়েছিল আজ থেকে 2300 বছর আগে। এই রাজনৈতিক গুরুত্বের পিছনে কোনো অঞ্চলের ভৌগোলিক ও আর্থসামাজিক সমৃদ্ধি কিন্তু লুকিয়ে থাকে। আর আমরা জানি যে মগধের উত্থান 600 খ্রিস্টপূর্বাব্দের আশেপাশের একটা সময়। তাই এটা অনুমান করা যায় যে আজ থেকে 2500 বছরেরও বেশি সময় আগে থেকে তাম্রলিপ্তির অস্তিত্ব ছিল। তবে তার গৌরবোজ্জ্বল সময় সূত্রপাত নিঃসন্দেহে মৌর্য যুগ থেকেই। এই সময় থেকেই বিভিন্ন সূত্রে তাম্রলিপ্তির উল্লেখ পাওয়া যাচ্ছে। তার আগেও পাওয়া যেতে পারত, কিন্তু কোনো এক অজানা কারণে বৈদিক সাহিত্যে বঙ্গদেশের সভ্যতা সম্পর্কে বরাবরই আশ্চর্যজনকভাবে নীরব থেকেছে। তাও মহাভারতে পূর্ব ভারতের অঙ্গ, বঙ্গ, পুণ্ড্র ও মগধ রাজ্যগুলোর সঙ্গে তাম্রলিপ্তির নামও আছে। মহাভারতে ভীমের দিগ্বিজয় প্রসঙ্গে বলা হয়েছে, ভীম মধ্যগিরি, পুণ্ড্র, বঙ্গ ও তাম্রলিপ্তির রাজাদের পরাজিত করেন। বহু পুরাণে, বিশেষত বিষ্ণু ও মৎস্য পুরাণে তাম্রলিপ্তির নাম বারবার পাওয়া যায়। কিন্তু বিভিন্ন সময় এই টেক্সটগুলোর যেহেতু অনুলিপি হয়েছে, তাই ঠিক কখন এইসব প্রসঙ্গ এখানে ঢুকেছে বা সম্পাদিত হয়েছে তার সাল তারিখ নির্ণয় করা একটু কঠিন কাজ। তবে জৈনদের ধর্মগ্রন্থ, জৈন কল্পসূত্র, বৌদ্ধ মহাবংশ এবং জাতকের কাহিনীতে তাম্রলিপ্তির একাধিক উল্লেখ রয়েছে, যা এর প্রাচীনত্বের পক্ষে বেশ পোক্ত প্রমাণ। পাশাপাশি কৌটিল্যের অর্থশাস্ত্র, সোমদেবের কথাসরিত সাগর, বরাহমিহিরের বৃহৎ সংগীতা প্রভৃতি গ্রন্থেও তাম্রলিপ্তির উল্লেখ রয়েছে। বৌদ্ধ ধর্মগ্রন্থ মহাবংশ থেকে জানা যায় যে তাম্রলিপ্তি বন্দর থেকে সম্রাট অশোক 243 খ্রিস্টপূর্ব নাগাদ তাঁর পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে সিংহল রাজের কাছে পাঠিয়েছিলেন। তখন অশোক স্বয়ং তাম্রলিপ্তিতে এসেছিলেন। সেখানে তিনি 200 ফুট উঁচু একটা স্তম্ভও নির্মাণ করেন। খ্রিস্টীয় প্রথম শতাব্দী নাগাদ প্লিনির লেখায় যে তালুক্তির উল্লেখ পাওয়া যায় তা আসলে কিন্তু তাম্রলিপ্তি। দ্বিতীয় শতাব্দীতে টলমীয় তাম্রলিপ্তির কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন তাকে তমালিতেশ। এরপর খ্রিস্টীয় 5ম শতাব্দীতে ফাহিয়েন থেকে তাঁর 200 বছর পরে ভারতে আসা হিউয়েনসাং সকলেই তাম্রলিপ্তির কথা বলেছেন এবং তারা একে বৌদ্ধ ধর্মের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্ররূপে বর্ণনা করেছেন। 6ষ্ঠ শতাব্দীর দণ্ডির দশকুমার চরিত থেকে জানা যায় যে তাম্রলিপ্তির রাজা সমগ্র শুম্ভ দেশের রাজা ছিলেন। 7ম শতাব্দীতে গৌড়েশ্বর শশাঙ্ক তাম্রলিপ্তি অধিকার করেছিলেন। তামার প্রাচুর্যের কারণে ইতিহাসে তাম্রলিপ্তি কখনো তাম্রলিপ্ত, কখনো তালুক্তি, কখনো তমালিকা, তমালিশি, তামলিপ্ত, তমলিটিস, তমলিপ্তি ইত্যাদি নামে পরিচিত হয়েছে। প্রাচীনকাল থেকেই তাম্রলিপ্তির মাধ্যমে সমুদ্রপথে বিদেশে পাড়ি দেওয়া হতো। জাতকের গল্প থেকে জানা যায় যে মধ্যপ্রদেশের বণিকরা বারাণসী বা চম্পা থেকে জাহাজে করে গঙ্গা ভাগীরথীর জলপথে তাম্রলিপ্তে আসতেন। সেখান থেকে বঙ্গোপসাগরের কূল ধরে তারা যেতেন সিংহলে, কিংবা উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে তারা যেতেন সুবর্ণভূমিতে। দক্ষিণ ভারত ও সিংহলের সঙ্গেও তাম্রলিপ্তির ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্বন্ধ ছিল। মৌর্য যুগে পাটলিপুত্র ও অন্যান্য নগরের সঙ্গে তাম্রলিপ্তির সড়ক যোগাযোগ গড়ে উঠেছিল। গুপ্ত যুগেও তাম্রলিপ্তির এই গুরুত্ব অমলিন ছিল। আগেই বলেছি যে কালিদাসের রঘুবংশ ও বরাহমিহিরের বৃহৎ সংগীতায় এর উল্লেখ রয়েছে একটা গুরুত্বপূর্ণ
বন্দর হিসাবে। এটা গুপ্ত যুগেই। ৪র্থ শতকে চীনা পরিব্রাজক ফাইহেন তাঁর ভারত অভিমুখে যাত্রার জন্য একটি অন্যতম বন্দর হিসাবে এই তাম্রলিপ্তির নাম উল্লেখ করেছিলেন এবং এখান থেকেই একটি বাণিজ্য জাহাজে চেপে তিনি চীনে গিয়েছিলেন। বস্তুত গুপ্ত যুগে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যিক উদ্দেশ্যে এই বন্দরের গুরুত্ব আরও অনেকটা বেড়ে যায়। বাংলার সঙ্গে সিংহলের যোগাযোগ সহজ করেছিল এই বন্দর, যে সিংহল থেকে সমুদ্রপথ ছিল জবদ্বীপ, মালয়, নিম্নব্রহ্ম, সুবর্ণদ্বীপ, চম্পা অবধি। তাম্রলিপ্ত থেকে চট্টগ্রাম, আবার অন্য একটা সমুদ্রপথে আরাকানের কুল বরাবর সুবর্ণদ্বীপ বা নিম্ন ব্রহ্মদেশ পর্যন্ত বাণিজ্য হতো। তাম্রলিপ্তি থেকে এই সব দেশে রপ্তানি করা হতো উঁচু দরের সূক্ষ্ম সুতি বস্ত্র, মসলিন, গাঙ্গেয় সুগন্ধি তেল, রেশম পণ্য, তেজপাতা, মুক্তা, পান, সুপারি, নারকেল, বাঁশ, কাঠ, চামড়, অভ্র, মূল্যবান পাথর প্রভৃতি। বিভিন্ন উল্লেখ থেকে জানা যায় যে এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি দারুণ ছিল। ধনী লোকেরাই এই নগরে বাস করতেন, যেখানে কোনো কিছুর অভাব ছিল না। তবে 7ম শতাব্দীর শেষ থেকেই তাম্রলিপ্তির গৌরব ম্লান হতে থাকে। সেটার একটা কারণ যেমন সমকালীন প্রায় 100 বছর জুড়ে মাৎসন্যায়জনিত রাজনৈতিক পরিস্থিতি যেটা চলছিল, তার অন্যতম প্রধান একটা কারণ সরস্বতী ও ভাগীরথীর গতিপথ পরিবর্তন। এই সময়ে ভাগীরথী নিম্নগামী হয়ে যায় ও সরস্বতী পূর্ববর্তী পথ থেকে সরে সরাসরি দক্ষিণে বইতে শুরু করে। ফলে একসময় সমুদ্রের তীর ঘেঁষা শহরটি সমুদ্র তীর থেকে বিচ্ছিন্ন হয়ে পশ্চাৎভূমি থেকে 50 মাইল দূরে সরে যায়। নদীর গতিপথ পরিবর্তনের ফলে মাথা তোলে সপ্তগ্রাম বন্দর। আর নতুন ভূমি তৈরি হওয়ার মতো প্রাকৃতিক কারণে এবং নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে বিশ্ববিখ্যাত তাম্রলিপ্তির জৌলুস বিলুপ্ত হতে থাকে। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা ও থানা অঞ্চলে ভাগীরথী ও রূপনারায়ণ নদীর সঙ্গম স্থল থেকে রূপনারায়ণ নদী ধরে একটু এগোলেই অতীতের তাম্রলিপ্তি বন্দর, যার বর্তমান নাম হয়েছে তমলুক। অতীতের বন্দরের কোনো চিহ্ন এখন নেই, তবে প্রত্নতাত্ত্বিক খননে নবপ্রস্তর যুগ থেকে এখানে 4টি স্তরে সভ্যতার নানা নিদর্শন পাওয়া গেছে, যার উপর ভিত্তি করে এতগুলো কথা আজ বলতে পারলাম। আমি বলি এসব আমাদের শোনার অতীত আর না শোনা অতীত, কিন্তু এই গল্পগুলো শোনা বা বলা তো জরুরি, কারণ বিবিধের মাঝেই মহান মিলন ভারতের মহান ঐতিহ্য। আর সেই বিবিধতা বা বৈচিত্র্যকে রক্ষা করতে গেলে গুজরাটি, কন্নড়, বাঙালি ইত্যাদি জাতিগোষ্ঠীগুলির নিজেদের ইতিহাস, নিজেদের সংস্কৃতিকে সংরক্ষণ তো করতেই হবে। এই গৌরবগাথা শিকড়ের গৌরবোজ্জ্বল গল্পগুলো যদি হারিয়ে যায়, তাহলে বাঙালি বনস্পতির মতো দাঁড়িয়ে থাকবে কি করে বলুন তো? এই বিষয়ে আপনিও যদি একমত হন তবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর এর জন্য আপনার পক্ষ থেকে আমি একটা লাইক পেতে পারি। এই বিষয়ে আপনার থেকে আরও কিছু কমেন্টের আশা থাকলাম। যদি কিছু তথ্য আপনার কাছে থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আড্ডা হবে। আপাতত বিদায়। ধন্যবাদ।